নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ স্টুডিও। শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। পহেলগাঁও হামলা 3 জঙ্গি খতম ভারতীয় সেনার হাতে। মঙ্গলবার লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জঙ্গিবাদ নিয়ে কড়া সমালোচনা কংগ্রেসের। ঝাড়খণ্ডের দেওঘরের পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, দুর্ঘটনায় মৃত্যু 18 জন পুণ্যার্থীর। সমাজ মাধ্যমে পোস্ট নিশিকান্ত দুবের। নুন খেয়ে গাইতে হবে গুণ, নিন্দা নৈবচ। মহারাষ্ট্রে কর্মচারীদের জন্য নয়া সোশ্যাল মিডিয়া নীতি বিজেপি পরিচালিত জোট সরকারের। 29 জুলাই মোহনবাগান দিবস। সারা বছর এই দিনটার দিকে তাকিয়ে থাকেন সবুজ মেরুন ভক্তরা। বিশেষ এই দিনে পত্রযোগে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর। অপারেশন সিন্দুর নিয়ে লোকসভায় বলতে উঠে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন, পেহেলগাঁওয়ে হত্যাকাণ্ড চালানো জঙ্গিদের খতম করে দিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এদিন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র আক্রমণের মুখে পড়ে কংগ্রেস। অমিত শাহ আতঙ্কবাদ দমনে কংগ্রেস সরকারের একের পর এক ব্যর্থতা উল্লেখ করে বলেন, এই বিরোধীদের সরকারের কাছে কৈফিয়ত চাওয়ার কোনো অধিকার নেই। इनको सीमा की भौगोलिक कठिनाइयां मालूम नहीं। वहां मान्यवर कई नदी नाले हैं, वेग से पानी आता है, -46 डिग्री टेम्परेचर है, नीचे सुरंगें बनाते हैं। और ये तो ऐसे कह रहे हैं घुस गए। अरे भाई, आपके मन में तो, आपके समय में तो घुसने की जरूरत ही नहीं थी। आप बुलाते थे वीजा देकर, क्यों घुसेंगे? घुसने की जरूरत ही नहीं। जैसे आप पाकिस्तान जाते हो वैसे वो यहां आते। मान्यवर, अब ये कैसे हमें पूछ सकते हैं? मान्यवर, मैं समझ रहा हूं। मान्यवर, मैं समझ रहा हूं। पोटा का विरोध करने वाले को नरेंद्र मोदी की आतंकवादी विरोधी नीति नहीं पसंद आई। मैं समझ रहा हूं पोटा रद्द करने वाले को नरेंद्र मोदी जी की एंटी टेरर नीति पसंद नहीं आई। मैं समझ रहा हूं टेररिस्टों का बचाव कर वोट बैंक बनाने वालों को एक कोई नीति पसंद नहीं आएगी। मानवर, इसका विरोधी होना है। परंतु मैं आज एक बात यहां सदन के सामने आपके माध्यम से सदन को और दुनिया को बताना चाहता हूं। मानवर, ये नरेंद्र मोदी सरकार है टेररिज्म के खिलाफ हमारी जीरो टॉलरेंस की नीति है, ऑफर है, और हम विजयी हो। মঙ্গলবার বীরভূমের ইলামবাজার থেকে অজয় নদের উপর বহু প্রতীক্ষিত সেতুর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 দশকের বেশি সময়ের দাবি পূরণে খুশির হাওয়া বীরভূম ও পশ্চিম বর্ধমানের বাসিন্দাদের মধ্যে। এই 2.73 কিমি দীর্ঘ পাকা সেতু চালু হলে যোগাযোগ যেমন সুগম হবে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও অনেকটাই কমবে। আজকে অজয় নদীর ওপর সেতু উদ্বোধন হলো জয়দেব কেন্দুলি খাগড়া রাস্তার সাথে পশ্চিম বর্ধমানের মুচিপাড়া শিবপুর রাস্তার যোগাযোগ স্থাপনকারী অজয় নদীর ওপর একটি বড় সেতু। এর আগেও অনেক সেতু হয়েছে, ফলে যারা জয়দেব কেন্দুলির মেলায় আসেন তাদের আসাটা খুবই সহজ হয়ে যাবে। যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার বন্ধ হয়েছিল কবি সুভাষ মেট্রো পরিষেবা। পরে জানা যায় সমস্যা সাময়িক নয়, স্টেশনের একাধিক পিলারে ফাটল ধরা পড়েছে। ফলে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। ফলে দুর্ভোগে যাত্রীরা। সোমবার দুপুরে যান্ত্রিক ত্রুটির জেরে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশনের পরিষেবা। তবে সন্ধ্যের পর মেট্রোর তরফে জানানো হলো সমস্যা সাময়িক নয়, স্টেশনের একাধিক পিলারে ফাটল ধরা পড়েছে। ফলে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশনের। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যতদিন না পর্যন্ত সংস্কারের কাজ শেষ হচ্ছে এবং স্টেশনের পরিকাঠামোকে সম্পূর্ণ নিরাপদ বলা যাচ্ছে, ততদিন এই স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। কারণ কবি সুভাষ শুধু একটি মেট্রো স্টেশন নয়, এটি দক্ষিণ কলকাতার একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র। এর পাশেই নিউ গড়িয়া রেল স্টেশন, যেখানে শিয়ালদা শাখার একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন দাঁড়ায়।
মেট্রো ও রেল দুটির সংযোগস্থল হিসেবে দীর্ঘদিন ধরেই এই স্টেশনটি যাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী কবি সুভাষ মেট্রো স্টেশন ব্যবহার করেন শহরের কেন্দ্রে যাওয়ার জন্য। এবার সেই যাত্রীদেরই বড় সমস্যার মুখে পড়তে হবে। বিকল্প ব্যবস্থা না থাকায় সকাল সন্ধ্যার ব্যস্ত সময় বাড়তে পারে ভিড় এবং চাপ। তবে প্রশ্ন উঠছে, যে স্টেশনের ওপর এতদিন ধরে এমন বিপুল যাত্রী নির্ভরতা, সেই স্টেশনের পরিকাঠামোয় কিভাবে এমন ফাটল? মেট্রো রেলের পরিকাঠামো রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে অভিযোগও। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে ফাটলের বিষয়ে কোনো রকম ঝুঁকি নেওয়া হবে না, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনীয় মেরামতির কাজ দ্রুত শুরু হবে। এখন দেখার কবে পর্যন্ত স্থগিত থাকে কবি সুভাষ মেট্রো স্টেশনের পরিষেবা। আপাতত যাত্রীদের ভরসা দক্ষিণ দিকের অন্যান্য মেট্রো স্টেশন কিংবা বিকল্প পরিবহন ব্যবস্থা। তবে তার ফলে নিত্যযাত্রীদের মধ্যে চাপ যে বাড়বে সেটা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক। ঝাড়খণ্ডের দেওঘরে পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, দুর্ঘটনায় মৃত্যু 18 জন পুণ্যার্থীর। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন পুণ্যার্থীরা। তীর্থযাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঝাড়খণ্ডের দেওঘরে। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনার জেরে অন্তত 9 জন কানওয়া যাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পাশাপাশি আহত হয়েছেন আরও 20 জন। যদিও বিহারের সাংসদ নিশিকান্ত দুবের দাবি, এই দুর্ঘটনার জেরে অন্তত 18 জনের প্রাণহানি হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার ভোর 4:30 নাগাদ পুণ্যার্থীদের নিয়ে একটি বাস দেওঘরের বৈদ্যনাথ ধামের দিকে যাচ্ছিল। দেওঘর বাসুকীনাথ সড়কের উপর জামুনিয়া চকের কাছে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে কার্যত দুমড়ে মুচড়ে যায় বাসটি। স্থানীয়দের তরফে মোহনপুর থানাকে এই ঘটনার কথা জানালে তড়িঘড়ি সেখানে উপস্থিত হয় পুলিশ বাহিনী। আহতদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাস্থলেই 9 জনের মৃত্যু হয়। বাকি আহতদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। ঝাড়খণ্ড পুলিশের আইজি শৈলেন্দ্র কুমার সিনহা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, 32 আসন বিশিষ্ট ওই বাস ভর্তি ছিল পুণ্যার্থীতে। দেওঘরের মোহনপুর থানা এলাকার জামুনিয়া জঙ্গলের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। কিভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে এক্স হ্যান্ডেলে দেওঘরের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জানিয়েছেন, শ্রাবণ মাসে পবিত্র কানওয়া যাত্রার সময় আমার লোকসভা কেন্দ্রের দেওঘরে 18 জন পুণ্যার্থী বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে দেওঘরের মোহনপুর ব্লকের জামুনিয়া চকের কাছে বাস দুর্ঘটনায় কানওয়া যাত্রী ভক্তদের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জেলা প্রশাসন আহতদের চিকিৎসার পাশাপাশি ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা করছে। বাবা বৈদ্যনাথ দুর্ঘটনায় নিহত ভক্তদের আত্মার শান্তি দিন এবং শোকাহত পরিবারগুলিকে এই প্রিয়জন হারানোর বেদনা সহ্য করার শক্তি দিন। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, রাতের অন্ধকারে হিন্দু বাড়িতে চলল হামলা, পরদিন পৌঁছল সেনা। উদ্বেগে সবকিছু উজাড় করে দিয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা। বাড়ছে উদ্বেগ, সবকিছু উজাড় করে দিয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা। জনমানুষ শূন্য হয়ে যাচ্ছে একের পর এক এলাকা। আর এই ছবি বাংলাদেশের। সেখানে রংপুরের গঙ্গাচড়ায় মাথা চাড়া দিয়েছে মৌলবাদ, যার বলি হতে হচ্ছে সাধারণ মানুষদের। পরপর 2 দিন ধরে কমপক্ষে 14টি বাড়িতে ভাঙচুর চালিয়েছে মৌলবাদীরা। অত্যাচারে ঘরছাড়া হয়েছেন কত হিন্দু, এমনটাই অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেছে বেছে এই হিন্দুদের বাড়িতে হামলা চালাচ্ছে মৌলবাদীরা। ছাড়ছে মহিলা ও শিশুদের, ভেঙে ফেলা হচ্ছে ঘর বাড়ি, চলছে লুটপাট। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয়েছে পুলিশ এবং প্রশাসনকে। শনিবার রাতে উত্তেজনার খবর ছড়িয়ে পড়ে, যা চলে টানা রবিবার পর্যন্ত। অবশেষে রবিবার বিকেল 4টে নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় সেনা, যার জেরে প্রশ্ন উঠছে, একটা গ্রাম অশান্তিতে ছারখার হয়েছে, তারপরও সেনা পৌঁছতে কেন এত দেরি হচ্ছে? প্রশ্ন উঠছেই, কেনই বা এই অশান্তি ভাঙচুরের ঘটনা ঘটল? একদিকে যেমন মৌলবাদী ও ধর্মের ভিত্তিতে হামলার অভিযোগ তুলেছে একাংশ, অন্যদিকে আর এক অংশের দাবি এতে সাম্প্রদায়িক ইন্ধন রয়েছে। ওই গ্রামেরই এক কিশোরের ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। শনিবার রাতে সেই উত্তেজনার বশেই গঙ্গাচড়ায় ওই গ্রামে ঢুকে পরপর 14টি ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দেয় দুষ্কৃতীরা।
ইতিমধ্যেই সেই নাবালককে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে তাকে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চীনের রাজধানী বেজিং। এখনো পর্যন্ত সেখানে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে বলেই জানিয়েছে চীনের সরকারি সংবাদ মাধ্যম সূত্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেজিংয়ের মিউন এবং ইয়াংকিং জেলা। কয়েকদিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চীনের রাজধানী বেজিং। এখনো পর্যন্ত সেখানে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে বলেই জানিয়েছে চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। ইতিমধ্যে বেজিংয়ের নিচু এলাকাগুলি থেকে প্রায় 80,000 মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেজিংয়ের মিউন এবং ইয়াংকিং জেলা। চীনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত বুধবার থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত বেজিংয়ে 165.9 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বেজিংয়ের মিউন জেলার 2টি এলাকায়। এই এলাকাগুলিতে 500 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। বেজিংয়ের বহু জায়গাতেই সোমবার রাতে 10টা থেকে 11টা পর্যন্ত 95.3 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও বেজিং এবং সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সেই দেশের আবহাওয়া দপ্তর। ফলে হড়পা ভূমিধসের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যে বেজিংয়ের 31টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতির পর কিছু রাস্তায় যান চলাচল স্বাভাবিক হলেও এখনও 16টি রাস্তায় রক্ষণাবেক্ষণের কাজ বাকি রয়েছে। এই পরিস্থিতিতে বৃষ্টি চললে মেরামতির কাজ ব্যাহত হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। বেজিং লাগোয়া 136টি গ্রামে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। চীনের সিসিটিভি নিউজ জানিয়েছে, সড়ক বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে ইতিমধ্যেই কিছু অর্থ বরাদ্দ করেছে শি জিনপিং এর প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন ধনকুবের ইলন মাস্কের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টারলিংককে ছাড়পত্র দিয়েছে ভারত সরকার। দীর্ঘ অপেক্ষার পর ভারতে বাণিজ্য করার লাইসেন্স পেয়েছে এই সংস্থা। তবে সকলেই নয়, 150 কোটির দেশে এই পরিষেবার সুবিধা নিতে পারবেন মাত্র 20 লক্ষ গ্রাহক। খরচও কম নয়। মার্কিন ধনকুবের ইলন মাস্কের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টারলিংককে ছাড়পত্র দিয়েছে ভারত সরকার। তবে এখনও ভারতে স্টারলিংক উপলব্ধ নয়। তবে খুব শীঘ্রই এই স্যাটকম ইন্টারনেট পরিষেবা ভারতের বাজারে পা রাখতে চলেছে। আর তাতেই নাকি উদ্বেগ বেড়েছে রাষ্ট্রায়ত্ত বিএসএনএল কিংবা অন্যান্য টেলিকম সংস্থাগুলির। যদিও এই বিষয়ে সোমবার কেন্দ্রীয় টেলিকম প্রতিমন্ত্রী পেম্পাসানি চন্দ্রশেখর বলেন, ভারতে স্টারলিংকের সর্বাধিক 20 লক্ষ গ্রাহক থাকবে। শুধু তাই নয়, স্টারলিংক মাত্র 200 MBPS পর্যন্ত ইন্টারনেটের সুবিধা দেবে। ফলে এতে টেলিকম পরিষেবার উপর কোনো প্রভাব পড়বে না। তাছাড়া যেহেতু স্যাটকম কোনো ফাইবার কেবল মারফত পরিষেবা প্রদান করে না, তাই প্রত্যন্ত অঞ্চলেও দ্রুতগতির ইন্টারনেটের সুবিধা পৌঁছে দেওয়া যায় সহজেই। প্রাকৃতিক দুর্যোগের সময়ও পরিষেবায় কোনো বিঘ্ন দেখা দেয় না। ফলে স্টারলিংক প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলগুলিতেও পরিষেবা দেবে বলে আশা করা হচ্ছে, যেখানে আগে থেকে বিএসএনএল এর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। স্টারলিংক নিয়ে এত আলোচনা সত্ত্বেও কেন মাত্র 20 লক্ষ গ্রাহককে পরিষেবা দেওয়া হচ্ছে? এক সরকারি কর্তার কথায়, আপাতত স্টারলিংক পরিষেবার ক্ষমতা সীমিত। তাছাড়া স্যাটকম পরিষেবার জন্য প্রাথমিক খরচও টেলিকমের তুলনায় অনেক বেশি। ইতিমধ্যে সারা বিশ্বে 100টিরও বেশি দেশে স্টারলিংকের পরিষেবা চালু রয়েছে। এক এক জায়গায় পরিষেবা বাবদ খরচ এক এক রকম। ভারতের 2 প্রতিবেশী দেশ ভুটান এবং বাংলাদেশেও স্টারলিংক রয়েছে। 2 দেশে স্টারলিংকের বাড়িতে ব্যবহৃত ইন্টারনেট পরিষেবার খরচ মাসে 3000 থেকে 4200 টাকা। ফলে ভারতে মাস্কের সংস্থার ইন্টারনেটের সুবিধা পেতে হলে 3000 থেকে 3500 টাকা মাসিক খরচ হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আবহে এবার বড় ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। তার মধ্যস্থতাতেই 2 দেশের যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, নিজেকে প্রেসিডেন্ট অফ পিস অর্থাৎ শান্তির রাষ্ট্রনেতা বলে ঘোষণা করেছেন তিনি। দক্ষিণ পূর্ব এশিয়ার 2 প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আবহে হস্তক্ষেপ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যস্থতায় 2 দেশের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে বলে দাবি তার। শুধু তাই নয়, নিজেকে প্রেসিডেন্ট অফ পিস অর্থাৎ শান্তির রাষ্ট্রনেতা বলেও ঘোষণা করেছেন তিনি।
সাম্প্রতিক সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে থাই ও কম্বোডিয়ান আধিকারিকেরা। প্রাচীন সীমান্ত বিবাদের কারণেই এই সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। যদিও যুদ্ধবিরতির ঘোষণার পরও গোলাগুলি থামেনি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুতে স্কটল্যান্ড থেকে পোস্ট করে ট্রাম্প লেখেন, আমি থাইল্যান্ডের অ্যাক্টিং প্রধানমন্ত্রী এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে ফোনে বলেছি যতক্ষণ না যুদ্ধ বন্ধ হচ্ছে কোনো বাণিজ্য চুক্তি হবে না। এরপর দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, আমি বলেছি যারা পরস্পরকে মারছে তাদের সঙ্গে আমি কোনো বাণিজ্য করব না। ট্রেডের মাধ্যমেই সমস্যার সমাধান করলাম। তিনি আরও লেখেন, আমার নির্দেশে ট্রেড টিম আবার দুই দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করছে। মাত্র ৬ মাসেই আমি একের পর এক যুদ্ধ বন্ধ করেছি। আমি গর্বিত, আমি শান্তির প্রেসিডেন্ট। উল্লেখ্য, আসিয়ানের বর্তমান সভাপতি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই শান্তি আলোচনার মধ্যস্থতা করেন। মালয়েশিয়ার রাজধানীর কাছেই নিজের বাসভবনে তিনি থাই এবং কম্বোডিয়ান নেতাদের নিয়ে আলোচনা করেন। সেই বৈঠকের পরই আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা আসে। যদিও যুদ্ধবিরতির ঘোষণা হলেও সংঘর্ষ একেবারে থেমে যায়নি। কম্বোডিয়ার এক শরণার্থী শিবিরের প্রধান মাউন নারা জানান, ঘোষণার কয়েক ঘণ্টা পরেও গুলির আওয়াজ শুনতে পাচ্ছি। এখনো কিছু বলা যাচ্ছে না, রাত গড়িয়ে গেলে বোঝা যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাতাসে স্বাভাবিকের তুলনায় বেশি জলীয় বাষ্প থাকার কারণে অতিরিক্ত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে জারি হয়েছে সতর্ক বার্তা। সঙ্গে থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার দাপট। সঙ্গে উত্তরবঙ্গও বাদ যাচ্ছে না এই সতর্কতা থেকে। মঙ্গলবার থেকেই মালদা, ২ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে শুরু হতে পারে ভারী বৃষ্টি। দার্জিলিং ও জলপাইগুড়িতেও রয়েছে হলুদ সতর্কতা। যদিও কিছু এলাকায় এখনো তেমন তীব্র ইঙ্গিত নেই, তবুও স্থানীয়দের দুর্যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আলিপুর। কলকাতায় আকাশ রয়েছে গুমোট মেঘলা। মঙ্গলবার ও বুধবার শহরে চলবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮১ থেকে ৯৮%, যা অস্বস্তির পারদ চড়াতে বাধ্য। মঙ্গলবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কম। সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় ২.৬ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ৬৯.৩ মিলিমিটার। বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে অস্বস্তির বার্তা আনতে পারে আবহাওয়া, তবে তার আগে ছাতা মাথায় না দিলে বিপদ। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এ পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।